এর আগের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করেছি পুরুষ ভোটার আর মহিলা ভোটারের অনুপাতের মাঝে কোনো পার্থক্য আছে কিনা। আর আগের ভিডিওতে আমাদের 95% নিশ্চয়তার সাথে তা বের করেছি। অর্থাৎ আমরা আগের ভিডিওতে বের করেছি যে পুরুষ ভোটার আর মহিলা ভোটারের অনুপাতের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এবং সেটা আমরা বের করেছি 95% নিশ্চয়তার সাথে। এই ভিডিওতে আমি প্রশ্নটা আরো সরাসরি জানার চেষ্টা করব আসলেই কোনো পার্থক্য আছে কিনা। তো প্রথমে আমাদের নাল হাইপোথেসিস বা শূন্য অনুসন্ধান দিয়ে শুরু করি। আমাদের নাল হাইপোথেসিস বা শূন্য অনুসিদ্ধান্ত হলো পুরুষ ভোটার আর মহিলা ভোটারের ভোট দেওয়ার মাঝে কোনো পার্থক্য নেই, নো ডিফারেন্স। তাহলে দেখো যে পুরুষ ভোটার আর মহিলা ভোটারের অনুপাত সমান। এভাবে লিখতে পারি P1 সমান P2। তার মানে আমরা বলতে পারি ভোটদানকারী পুরুষের অনুপাত আর ভোটদানকারী মহিলা ভোটারের সংখ্যার অনুপাতের পার্থক্য হলো 0। এই হলো আমাদের শূন্য অনুসিদ্ধান্ত বা নাল হাইপোথেসিস। আমাদের বিকল্প অনুসিদ্ধান্ত বা অল্টারনেটিভ হাইপোথেসিস হলো পুরুষ আর মহিলা ভোটারের অনুপাতের মধ্যে পার্থক্য আছে, there is a difference। এইটা আমাদের বিকল্প সিদ্ধান্ত বা অল্টারনেটিভ হাইপোথেসিস H1। তার মানে P1 আর P2 সমান না, P1 is not equal to P2। অর্থাৎ P1 বিয়োগ P2 পুরুষ ভোটারের অনুপাত বিয়োগ মহিলা ভোটারের অনুপাত, অর্থাৎ দুই অনুপাতের পার্থক্য সমান 0 হবে না। এখন আমরা এটা পরীক্ষা করে দেখব সিগনিফিকেন্স লেভেল বা তাৎপর্যের মাত্রা 5% ব্যবহার করে। তার জন্য আমরা ধরে নিলাম যে আমাদের প্রথম শূন্য অনুসিদ্ধান্তটা বা নাল হাইপোথেসিসটা সঠিক। নাল হাইপোথেসিস বা শূন্য অনুসিদ্ধান্তকে সত্য ধরে নিয়ে আমরা আমাদের নমুনা অর্থাৎ পুরুষ আর মহিলা অনুপাতের সঠিক পার্থক্য ঠিক কত তার সম্ভাব্যতা বের করব। তাহলে পুরুষ ভোটারের অনুপাত আর মহিলা ভোটারের অনুপাতের পার্থক্য বের করছি নাল হাইপোথেসিস বা শূন্য অনুসিদ্ধান্তকে সত্য ধরে নেওয়ার সাপেক্ষে। এখন এর পার্থক্য যদি 5% কম হয়, অর্থাৎ আমাদের সিগনিফিকেন্স লেভেল বা আমাদের তাৎপর্য মাত্রার চেয়ে কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের নাল হাইপোথেসিস বা শূন্য অনুসিদ্ধান্তকে ভুল বলে ধরে নিব এবং সেক্ষেত্রে আমরা তাকে বাদ দিয়ে দিব, রিজেক্ট নাল হাইপোথেসিস। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এখন দেখি এর নমুনা ক্ষেত্রটা, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা দেখতে কেমন হয়। এখন যদি নাল হাইপোথেসিস বা শূন্য অনুসিদ্ধান্ত সত্য হয়, অর্থাৎ নাল হাইপোথেসিস সত্য হলে এই দুই অনুপাতের গড় P1 আর P2 সমান বলে এখানে এর মান 0। এটা আমরা পাচ্ছি 0। আমরা যখন পুরুষ ভোটারের সংখ্যা নিয়েছিলাম আর সেটাকে বিয়োগ করেছি মহিলা ভোটারের অনুপাত থেকে, এই আমাদের নমুনা ক্ষেত্র। এটা হলো পুরুষ ভোটার যারা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে, এটা মহিলা ভোটারের অনুপাত আর তাদের বিয়োগফল হলো 0.051। তাহলে এখন যদি এই দুটো অনুপাত সমান হয়, তাহলে 0.051 পাবার সম্ভাব্যতা কত? অর্থাৎ আমরা জানতে চাচ্ছি যে দুটো অনুপাত যদি সমান হয় সেই ক্ষেত্রে 0.051 পাবার সম্ভাব্যতা কত। আসলে এটা পাওয়া সম্ভব কিনা। এখন আমরা z এর মান বের করব। z স্কোর বা z হলো সেই মান যা প্রকাশ করে যে এই মানটা কতগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান থেকে দূরে আছে, অর্থাৎ গড় থেকে এর পার্থক্য কত। আমরা জানতে চাই এটা থেকে পাওয়া P1 আর P2 এর পার্থক্য 5% হয় কিনা। যদি তা না হয় তবে আমরা নাল হাইপোথেসিসকে বাদ দিয়ে দিব। তাহলে এখন আমরা z এর মান বের করি। আমরা আগেই বলেছি যে z এর মান হলো আসল গড় থেকে এই মানের সরে যাওয়া
বা ডেভিয়েশনের পরিমাণ। আমি আবার বলছি, z এর মান হলো আসল গড় থেকে এই মানের সরে যাওয়া বা ডেভিয়েশনের পরিমাণ। আগের ভিডিওতে দেখানো হয়েছে পুরুষ আর মহিলার পার্থক্য 0.051, আর তা থেকে আমরা বিয়োগ করব আসল গড় মান। এখন এই দুই অনুপাতের মান 0, এটা আমরা আগেই দেখেছি, তাই এখন এ থেকে আমি বাদ দিলাম 0। এখন একে ভাগ দিতে হবে এই নমুনা ক্ষেত্রের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে বা নমুনা বন্টন থেকে, অর্থাৎ P1 বিয়োগ P2 এর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বা নমুনা বন্টন দিয়ে। আমি আবার বলছি, P1 বিয়োগ P2 এর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বা নমুনা বন্টন দিয়ে। এখন এর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বা নমুনা বন্টন তাহলে কি হবে? আগেই ধরে নিয়েছি যে নাল হাইপোথিসিস বা শূন্য অনুসিদ্ধান্তটি সত্য, তার মানে এখন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান বের করতে হবে। আগের ভিডিওতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে আমরা ধারণা দিয়েছি, বা পরিমিত ব্যবধান সম্পর্কে ধারণা দিয়েছি। তোমাদের আসলে আমি এখানে বিভ্রান্ত করতে চাই না, আমার মনে হয় সেক্ষেত্রে আমার এখানে আরেকবার দেখানো উচিত, তাই এখানে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। P1 অনুপাত আর P2 অনুপাতের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান। P1 অনুপাত আর P2 অনুপাতের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান হবে P1 গুণ 1 বিয়োগ বা 1 বিয়োগ P1 ভাগ 1000 যোগ P2 গুণ 1 বিয়োগ P2 ভাগ হচ্ছে 1000 এর বর্গমূল। এখন আমাদের নাল হাইপোথিসিস অনুযায়ী P1 আর P2 সমান। এখন যেহেতু P1 আর P2 সমান, একে আমরা চাইলে P দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে 1 ভাগ 1000 কে নিয়ে নিলাম, এখানে আমরা 1 ভাগ 1000 কে নিয়ে নিলাম। তাহলে সেক্ষেত্রে থাকলো P গুণ 1 বিয়োগ P আর যোগ P গুণ 1 বিয়োগ P। এখান থেকে আমরা লিখতে পারি যে 2P গুণ 1 বিয়োগ P ভাগ হচ্ছে 1000, আর এই পুরোটার উপরে আমি বর্গমূল দিয়ে দিলাম। এই হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান এই নমুনার জন্য। পুরুষের নমুনা অনুপাত আর মহিলার নমুনা অনুপাতের পার্থক্য। আমরা কিন্তু এই অনুপাতের আসল মান জানি না, আমরা এখানে এই অনুপাতের আসল মান জানি না, কিন্তু নমুনা ব্যবহার করে আমরা অনুমান করতে পারি। যেহেতু এখানে পুরুষ আর মহিলা অনুপাত আমরা সমান ধরে নিয়েছি, তাই আমরা পুরো নমুনা ক্ষেত্রকে 2000 দিয়ে প্রকাশ করতে পারি। তখন আমরা সেই ক্ষেত্রে এই অনুপাতকে প্রতিস্থাপন করতে পারি আর সম্পূর্ণ নমুনা ক্ষেত্রকে একটা বিশাল গণনা ক্ষেত্র হিসাবে ধরে নিতে পারি। তাহলে এই নমুনা অনুপাতকে আমরা 2000 দিয়ে ভাগ করলাম, কারণ আমরা ধরে নিচ্ছি এখানে 1000 পুরুষ আর 1000 মহিলা আছে। নাল হাইপোথিসিস বা শূন্য অনুসিদ্ধান্তের মানেই এটা যে দুটোর মাঝে কোনো পার্থক্য নেই। তাহলে এখন দেখি আগের মূল অংশে ফিরে যাই। হ্যাঁ, আমরা দেখেছি যে 642 জন পুরুষ হ্যাঁ ভোট দিয়েছেন আর মহিলার সংখ্যা হচ্ছে 591। তাহলে এখানে আমরা পাই 642 যোগ 591। একে যদি একটা বিশাল নমুনা ক্ষেত্র হিসেবে ধরে নেওয়া যায়, যার অংশ হলো 2000 পুরুষ ও মহিলা, তাহলে আমরা পাই, আচ্ছা ক্যালকুলেটর দিয়ে দেখি, 642 যোগ 591 সমান হচ্ছে 1233 ভাগ 2000। আমরা পেলাম 1233 ভাগ 2000, আমরা পেলাম 0.6165। এটা হলো সবচাইতে ভালো মান এই নমুনা ক্ষেত্রের জন্য।
এটা পুরুষ আর মহিলা দুটোর জন্য প্রযোজ্য, যেহেতু তারা সমান। তাহলে এই সমীকরণে পি কে আমরা 0.6165 দিয়ে প্রতিস্থাপন করতে পারি। এখান থেকে আমরা এখন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বা নমুনা বন্টন বের করতে পারবো পুরুষ আর মহিলার সংখ্যার সমান ধরে নিয়ে। ঠিক আছে, আমরা এখানে মান বসাবো। আবারও ক্যালকুলেটরের সাহায্য নেই। 2 গুণ পি, তার মান হচ্ছে 0.6165 গুণ হচ্ছে 1 বিয়োগ 0.6165 ভাগ হচ্ছে 1000 এবং তারপর হচ্ছে এটার বর্গমূল। আমি আরেকবার দেখে নেই যে এটা আমি যা লিখেছি তা ঠিক আছে কিনা। 0.6165 গুণ 1 বিয়োগ 0.6165 ভাগ 1000। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধানের মান পেলাম 0.0217। তাহলে এখানে এটা হবে 0.0217। তাহলে আমরা এখন দেখি z এর মান কিভাবে পাওয়া যায়। এটা প্রকাশ করে যে আমাদের ধরে নেওয়া গড় মান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে কত দূরে আছে। আমি আবার বলছি, এটা প্রকাশ করে যে আমাদের ধরে নেওয়া গড় মান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে কত দূরে আছে। এখন তাহলে 0.051 কে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করি। আমরা ভাগফল পেলাম বা এখানে z এর মান পেলাম 2.35। আরেকবার দেখে নেই যে আমরা এখানে কি করলাম। আমরা নাল হাইপোথিসিস বা শূন্য অনুসিদ্ধান্তকে সত্য ধরে নিয়ে আমরা z এর মান পেলাম 2.35। এখন আমরা যেহেতু z এর সংজ্ঞা থেকে বা z স্কয়ারের সংজ্ঞা থেকে জানতে পেরেছি যে z মান প্রকাশ করে যে আমাদের ধরে নেওয়া মান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে কত দূরে আছে, তাহলে আমরা যেহেতু এখানে z এর মান পেয়েছি 2.35, আমরা এটাকে বলতে পারি যে আমাদের গড় থেকে এটা 2.34 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে। আমি আবার বলছি যে আমরা বলতে পারি যে আমাদের গড় থেকে এটা 2.34 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে। এখন নাল হাইপোথিসিস বা শূন্য অনুসিদ্ধান্তকে বাদ দিতে হলে এর মান হতে হবে সিগনিফিক্যান্স লেভেল বা তাৎপর্যের মাত্রা থেকে কম। তাহলে দেখি z এর ন্যূনতম মান কত হলে আমরা নাল হাইপোথিসিসকে বাদ দিতে পারবো। আমরা সেই জন্য এখন z টেবিলে ফিরে যাচ্ছি। আমরা z টেবিলে ফিরে যাই। আমরা এখানে 5% সিগনিফিক্যান্স লেভেল বা তাৎপর্য মাত্রা পেতে চাই। তাহলে যে ক্ষেত্রফলের মাঝে আমরা নাল হাইপোথিসিস বা শূন্য অনুসিদ্ধান্তকে বাদ দিতে পারবো তার পরিমাণ হচ্ছে 5%। বুঝতে পারছি যে গড় মানের খুব নিচের বিন্দু বা অনেক উপরের বিন্দুগুলো নাল হাইপোথিসিস বা শূন্য অনুসিদ্ধান্তকে সিদ্ধ করে না। তাই আমরা বিবেচনা করব ক্ষেত্রের এই অংশটুকু যেটা হচ্ছে 2.5% আর এই অংশ যেটা হচ্ছে 2.5%, আর মাঝের অংশে থাকলো আমাদের 95%। আমাদের এখন বের করতে হবে z এর সর্বনিম্ন মান, ক্রিটিক্যাল z ভ্যালু। এখন আমাদের নির্ণয় করা z এর মান যদি ধনাত্মকের দিকের মানের থেকে বড় হয় তাহলে 5%-এর নিচে মান পাওয়ার সম্ভাবনা কমে যায়। আমি আবার বলছি যে আমাদের নির্ণয় করা z এর মান যদি এর ধনাত্মক দিকের মানের থেকে বড় হয় তাহলে 5%-এর নিচে মান পাওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে দেখি z এর মান কত হতে পারে। এখানে z এর মান 97.5%, কারণ এখানে 2.5% রয়ে গেছে। টেবিলে দেখো যে 0.9750 এর জন্য z এর মান হচ্ছে 1.9। তাহলে z এর সর্বনিম্ন মান হচ্ছে এখানে 1.96। এর থেকে আমরা বলতে পারি যে এখানে 5% সম্ভাবনা যে আমরা z পরিসংখ্যানের মান পাবো 1.96 এর নিচে, যখন আমরা ধরে নিচ্ছি যে নাল হাইপোথিসিস
বা শূন্য অনুসিদ্ধান্ত সত্য। আমি আবার বলছি যে আমরা বলতে পারি যে এখানে ৫% সম্ভাবনা যে আমরা জেড পরিসংখ্যানের মান পাবো ১.৯৬ এর নিচে, যখন আমরা ধরে নিচ্ছি যে নাল হাইপোথিসিস বা শূন্য অনুসিদ্ধান্ত এখানে সত্য। তাহলে আমরা এখানে জেড পরিসংখ্যান থেকে দেখলাম যে নাল হাইপোথিসিস বা শূন্য অনুসিদ্ধান্ত সত্য হলে এই অনুপাতের মান ৫% থেকে কম হবে। দেখলাম যে নাল হাইপোথিসিস সত্য হলে এই অনুপাতের মান ৫% থেকে কম হবে। তাই এখানে আমরা নাল হাইপোথিসিসকে বাদ দিতে পারি। আমরা এখানে নাল হাইপোথিসিস বা শূন্য অনুসিদ্ধান্তকে বাদ দিতে পারি, যেহেতু ৫% ছিল আমাদের সিগনিফিকেন্স লেভেল বা তাৎপর্যের মাত্রা। তাই আমরা বলছি যে নাল হাইপোথিসিস বা শূন্য অনুসিদ্ধান্ত সত্য না, আর এখানে কিছু পার্থক্য থাকতে পারে, যদিও সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু আমরা একটা ধারণা পেলাম যে পুরুষ ও মহিলা ভোটারের অনুপাতে কিছু পার্থক্য থাকতে পারে।